সংখ্যালঘু ও ভারতীয় ইস্যু নিয়ে বিবিসিকে নাহিদের সাক্ষাৎকার। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সংখ্যালঘুদের ওপর নির্যাতন সহ বিভিন্ন অভিযোগ আসছে। এছাড়া বিভিন্ন বিষয়ে ভারতের মন্তব্য নিয়েও একাধিকবার বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার সংখ্যালঘু ও ভারতীয় ইস্যু নিয়ে বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিবিসির ওয়েবসাইটে এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের মন্তব্যের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এখানকার সংখ্যালঘুরা আমাদের নাগরিক, তাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব। এই বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই। এর বদলে এই প্রশ্ন করা যেতে পারে যে বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত কী ধরনের সাহায্য করতে পারে। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিষয়ে মিথ্যাচারের কথা উল্লেখ করে তিনি বলেন, এগুলো বন্ধ করা উচিত। এছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলোচনার কথাও বলেন তিনি। সরকারের এই উপদেষ্টা অভিযোগ করেন, জুলাই আগস্টের গণহত্যা নিয়ে ভারত তাদের অবস্থান পরিষ্কার করেনি, তবে বিশ্বের অনেক দেশই বিষয়টি পরিষ্কার করেছে। এছাড়া গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকেও আশ্রয় দিয়েছে। নাহিদ বলেন, জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে জড়িতদের ভারতে পালিয়ে গেছে, তাদের বিচারে দেশটি সহযোগিতা করা উচিত। এতে করে আন্দোলনে নিহতদের পরিবার ও সাধারণ মানুষকে ভারতকে ইতিবাচক নিতে পারে। সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এখানে যা কিছু হয়েছে তা আমাদের নজরে আছে। মানুষের যে কষ্ট হয়েছে সে সম্পর্কে আমরা অকিবহাল। এটাও মনে রাখতে হবে, যদি সময় মতো ব্যবস্থা না নেওয়া হতো তাহলে পরিস্থিতি আরও খারাপ হতো। দুর্গাপূজার কথায় ধরেন, বলা হচ্ছিল আরও সহিংসতা হবে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করেছি। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছে। আমাদের সরকার সংখ্যালঘুদের সঙ্গে কথা বলেছে, আশ্বস্ত করেছে, তারাও এতে আশ্বস্ত হয়েছে। নাহিদ ইসলাম আরও বলেন, আমি তো বলবো অন্য কোনো সরকার সংখ্যালঘুদের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে কাজ করেনি যা আমরা গত 3 মাসে করেছি। আগের সরকারগুলো এ বিষয়ে শুধু রাজনৈতিক ফায়দা নিয়েছে, তাদের ওপর থেকে সংখ্যালঘুদের আস্থা কমে গিয়েছিল। আমাদের এসব ঠিক করতে হবে। আমরা চেষ্টা করছি, তাদের কিছু বিষয় আছে যা এখনই সমাধান হওয়ার নয়, এজন্য আমাদের সময় নিতে হবে। এদিকে পুলিশে ঢুকেই হন আওয়ামী লীগের আস্থাভাজন, হাত পাকান গুম ও ক্রসফায়ারে। পুলিশে ঢুকেই আলেপ উদ্দিন হয়ে উঠেছিলেন আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন। চাকরির 1 বছর পরই তাকে পাঠানো হয় র্যাবে। র্যাব 11-তে দায়িত্ব পালনকালে তিনি গুম ও ক্রসফায়ার করে হাত পাকান। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা ইউনিটে গিয়ে এই কর্মে অভিজ্ঞতা বাড়ান। তিনি ঢাকা, নারায়ণগঞ্জ মিলিয়ে অন্তত 20টি গুমের সঙ্গে জড়িত। কুড়িগ্রামের সাধারণ পরিবারের জন্ম নেওয়া আলেপ পুলিশে চাকরি পাওয়ার পরপরই বদলে যেতে থাকেন। অল্প সময়েই তিনি কোটি কোটি টাকার মালিক বনে যান। তবে টাকা তিনি নিজের কাছে না রেখে ম্যানেজার নিয়োগ করেছেন। তার গ্রামের অন্তত 5 জন ম্যানেজারের তথ্য মিলেছে। নিজেকে সৎ হিসেবে জাহির করতে আলেপ এটা করেছেন। তার 2 ভাই একসময় ছোটখাটো ব্যবসা করলেও কয়েক বছরে তারাও কোটি কোটি টাকার মালিক হন। আলেপের কারণেই তারা আলাদিনের চেরাগ পান। সূত্র জানায়, আওয়ামী লীগ আমলে গুম ও ক্রস ফায়ারের জন্য কিছু কর্মকর্তাকে সিলেক্ট করা হয়েছিল। তাদের মধ্যেই একজন আলেপ। তিনি সরকারের কোনো অনৈতিক আদেশ পালন করতে দ্বিধা না করায়ও পুরস্কার পেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে 2 বারই পদক পরিয়ে দেন। সূত্রমতে রাজধানীতে আলেপের নেতৃত্বে 10 থেকে 12 জনকে গুম করা হয়। অনেক ব্যবসায়ীকে গুম ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে কোটি কোটি টাকাও হাতান। নারায়ণগঞ্জেও তিনি গুমের সঙ্গে যুক্ত ছিলেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। সেই আলেপকে বাঁচাতে প্রভাবশালী মহল উঠে পড়ে লেগেছে। পুলিশের একটি সূত্র জানায়, তাকে বরিশাল থেকে আটক করা না হলেও তার ব্যাংক কর্মকর্তা স্ত্রী ওয়াফা নুসরাত গত বুধবার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, গত মঙ্গলবার দুপুর 2টার দিকে তার স্বামীকে কর্মস্থল থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। এরপর থেকে তার খোঁজ মিলছে না। বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজিমুল হক গতকাল বৃহস্পতিবার কালের কণ্ঠকে বলেন, আলেপের বিরুদ্ধে করা একটি মামলার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি তাকে জিজ্ঞাসাবাদ এবং কথা বলার জন্য ডেকে নিয়ে যায়। এখানে তুলে নিয়ে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা ডিবি আলেপকে ফোন করে ডেকে আনে। আলেপ একাই ঢাকা আসেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ভাইরাল সেই স্ক্রিনশটের ব্যাখ্যা দিলেন ফারুকী।
মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হওয়ার পর বিভিন্ন সময়ের অবস্থান ও সিনেমা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। শাপলা চত্বর বিষয়ক একটা স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে কাট ও স্ক্রিনশট ঘুরছে, যেখানে দাবি করা হচ্ছে ফারুকী 2013 সালে বলেছেন শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে। আদৌ কি এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি? বৃহস্পতিবার রাতে তাকে নিয়ে ফেসবুকে ঘুরতে থাকা এসব কাট ও স্ক্রিনশট নিয়ে জবাব দেন তিনি। নেটিজেনদের প্রতি অনুরোধ করেছেন কিছু বিশ্বাস করার আগে সবাই যেন যাচাই করে নেন। বৃহস্পতিবার রাত 11টা 5 মিনিটে দেওয়া স্ট্যাটাসের শুরুতেই ফারুকী লিখেছেন মানুষ ও ফিল্ম মেকার হিসেবে তিনি মধ্যপন্থার। তার ভাষ্য, জাতীয় নিরাপত্তার স্বার্থে একে অপরের পাশাপাশি থাকা এবং ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় কটাক্ষ ও হাঙ্গামায় না জড়ানোর জন্য একটা লেখা লিখে বহুবিধ ত্যাগ খেয়েছি। আমাদের আজিজ মার্কেটে দীপন খুনের পর লিখেছিলাম। ফেসবুকে ছড়িয়ে পড়া স্ক্রিনশটকে ফেক উল্লেখ করে ফারুকী লিখেছেন এগুলো মিথ্যা। শাপলা চত্বরের ঘটনার পর আমি বরং লিখেছি মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছি না। ইংরেজিতে লেখা পোস্টটা আগ্রহীরা দেখে আসতে পারেন। আপন দুই ভাই মাদ্রাসায় পড়েছে উল্লেখ করে ফারুকী প্রশ্ন ছোড়েন আমি সাধারণ মাদ্রাসা ছাত্রদের মৃত্যুতে উল্লাস করব? মাদ্রাসার ছাত্র কেন কোনো মানুষের মৃত্যুতে আমি উল্লাস করব? আক্ষেপ নিয়ে তিনি আরও লিখেছেন আমি তো এমনকি অপরাধীর মৃত্যুতেও শোক করি। মিথ্যা কথা ছড়ানোরও তো একটা মাত্রা থাকে। ফারুকী তার স্ট্যাটাসে জানান তারই প্রযোজনায় তার ছোট ভাই কিবরিয়া পরিচালনা করছিলেন আব্দুল্লাহ নামের চলচ্চিত্র, যেখানে দেখানো হয়েছে কেবল মাদ্রাসায় পড়ার কারণে একটা ছেলেকে সমাজে কিরকম তাচ্ছিল্য করা হয়। এদিকে হাসিনা ও তাপসের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে শহীদ সেনা সদস্যদের সন্তানেরা। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের সন্তানরা ওই বর্বরোচিত ঘটনার মদতদাতা ও পরিকল্পনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করতে যাচ্ছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম সহ আরও কয়েকজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হতে পারে। অভিযুক্তের তালিকায় থাকতে পারেন সাবেক সেনাপ্রধান জেনারেল অব মুঈন উদ্দিন আহমেদ সহ কয়েকজন সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা। শহীদদের সন্তানরা মনে করছে পিলখানা হত্যাকাণ্ডে বিদেশি পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের অসৎ কিছু কর্মকর্তার যোগসাজশ ছিল। এই বিষয়ে কিছু তথ্য প্রমাণ তারা সংগ্রহ করেছে। আইসিটির তদন্তে তারা আরও স্পষ্ট হবে এবং আদালতে দ্রুত বিচার নিশ্চিত হবে। এছাড়া পিলখানায় সেই সময় শুধু সেনা কর্মকর্তাদের হত্যা নয়, তাদের পরিবার সদস্যদের ওপরও নির্যাতন চালানো হয়েছে। প্রথমে মেজর জেনারেল শাকিল আহমেদের পরিবারের ওপর, পরে সেনা অভিযান হবে না এই খবর প্রচারিত হলে অন্য শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের ওপর নির্যাতন চালানো হয়। সেই নির্যাতনের কথাও ভুক্তভোগী পরিবারগুলো স্মরণে রেখেছে। সর্বশেষ উদ্যোগ বিষয়ে শহীদ কর্নেল কুদরত ইলাহি রহমানের একমাত্র পুত্র সাকিব রহমান গতকাল কালের কণ্ঠকে বলেন শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করার প্রস্তুতি নিয়েছি। পিলখানা হত্যাকাণ্ডে যেসব বিডিআর সদস্য জড়িত ছিলেন তারা দীর্ঘদিন কারাগারে, অনেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, অনেকে এরই মধ্যে মারা গেছে। আমরা চাই তাদের বাইরে শেখ হাসিনা, তাপস, নানক, শেখ সেলিম সহ যেসব রাজনীতিবিদ এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন, সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর মধ্য থেকেও যারা পরিকল্পনাকারীদের আড়াল করতে পেরেছেন, তদন্ত ভিন্ন খাতে নিতে চেয়েছে বা পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা মনে করি পিলখানা হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধের বিচার আইসিটিতেই হওয়া দরকার। এটি হলে আমরা দ্রুত বিচার পেতে পারি। তিনি বলেন আমরা আমাদের আবেদনে নিশ্চিত না হয়ে কারো নাম উল্লেখ করব না। তদন্তে পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতেই সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব হবে না। তিনি লেখেন পিলখানা হত্যাকাণ্ডে বিডিআর সদস্যদের বড় অংশকেই ব্যবহার করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে এদের ব্যবহার করা হয়েছে। শহীদ সব পরিবার কি আপনাদের এই উদ্যোগের সঙ্গে আছে? এই প্রশ্নে তিনি বলেন দুই একটি পরিবারের সঙ্গে যোগাযোগ না থাকলেও অন্য সব শহীদ পরিবারের সন্তানরা আমরা একসঙ্গে আছি। সাকিব রহমান বর্তমানে একজন আইনজীবী এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষক। এদিকে পিলখানা হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে পুনর্তদন্ত কমিশন হয়েছে কিনা তা রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট। গত 3 নভেম্বর হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জানতে চেয়েছে বিষয়টি। আদালতে এই সংক্রান্ত রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।